কুড়িগ্রামে নদ নদীর পানি বেড়ে তলিয়ে যাচ্ছে রবি শস্য, ভাঙন বাড়ছে লালমনিরহাটের ধরলায়। ময়মনসিংহে আকস্মিক বন্যার পূর্বাভাস ও পরিস্থিতি মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি দিয়েছে প্রশাসন। স্থলপথের রপ্তানিতে ভারতীয় নিষেধাজ্ঞায় বন্দরে আটকে আছে খাদ্য এবং পোশাকের বহু ট্রাক। 24 ঘন্টায় দেশের 13 জেলায় সড়ক দুর্ঘটনায় 21 জনের মৃত্যু, আহত হয়েছেন অন্তত 40 জন। চা শ্রমিকদের মুল্লুক চলো দিবস আজ, 104 বছরেও স্বীকৃতি পায়নি দিবসটি, বৈষম্য বাড়ছে। স্বাগত দেশ, সাথে আছি জ্যোতি সরওয়ার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কুড়িগ্রামের সবকটি নদ নদীর পানি বাড়ছে। এতে একের পর এক রবি শস্য পানির নিচে তলিয়ে যাচ্ছে। বিপাকে পড়ছেন কৃষক। তবে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড বলছে, তিস্তা, ব্রহ্মপুত্র, ধরলা নদীর পানি বাড়লেও বিপদসীমার অনেক নিচ দিয়ে বইছে, তাই এই মুহূর্তে বন্যার কোনো আশঙ্কা নেই। রাজু মুস্তাফিজের তথ্য ছবিতে প্রতিবেদন। টানা বৃষ্টিতে কুড়িগ্রামের তেস্তা, দুধকুমোর, ধরলা, ব্রহ্মপুত্র সহ বিভিন্ন নদ নদীর পানি বাড়ছে, আর এর সাথে ভেসে যাচ্ছে চরের কৃষকদের স্বপ্ন। এলাকাবাসী জানান, 3-4 দিন ধরে পানি বাড়ছে। এতে কুড়িগ্রাম সদর, চর রাজীবপুর, রোমারি, রাজারহাট, উলিপুরের নিচু এলাকার বিভিন্ন ফসলের ক্ষেত ডুবে গেছে। বন্যার কারণে ভুট্টা পানির থেকে তুলি লাগতেছে। এই খরচ আমাদের যতগুলো খরচ হলো, এই খরচ তো আমাদের উঠবে না। এখন সরকারের পক্ষ থেকে কিছু সাহায্য যদি করলে হয় তাহলে বিশেষ উপকার হয়ে যায়। কৃষকরা আরও জানান, পানির নিচে থাকা রবি শস্যের মধ্যে আছে বাদাম, পাট, ভুট্টা, কাউন, মুগ ডাল, মরিচ সহ বিভিন্ন শাকসবজি। এসব ফসল ডুবে থাকায় বড় ধরনের লোকসানের মুখে পড়বেন তারা। যে পরিমাণে ধান উৎপাদন হওয়ার কথা তার অর্ধেক হচ্ছে। এখন উৎপাদন খরচ মনে করেন প্রায় 1700-1800 টাকা পড়তেছে। এই অবস্থায় আমাদের তো বাঁচার কোনো পথ নাই কৃষকের। 10-12 দিন গেল হয়, তারপরে পরিপক্ক হলো। এখন তো পানির ভয়ে, বন্যার ভয়ে অপরিপক্ক হয়ে ভুট্টা তুলতে হচ্ছে। এবার জেলায় 1,17,362 হেক্টর জমিতে ধান ও 18,750 হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানান, পানিতে অনেক কৃষকের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। তালিকা করে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে। বিগত কয়েকদিনের বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পানির কারণে কুড়িগ্রাম জেলায় প্রবাহিত তিস্তা, ব্রহ্মপুত্র এবং জিঞ্জিরাম নদীর পানি বৃদ্ধি পায়। ফলে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং এর ফলে আমাদের বোরো ধান, চীনাবাদাম, পাট, সবজি এবং ভুট্টা নিমজ্জিত হয়। আর পানি উন্নয়ন বোর্ড বলছে, তিস্তা, ব্রহ্মপুত্র ও ধরলা নদীর পানি বাড়লেও বিপদ সীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এই মুহূর্তে বন্যার কোনো আশঙ্কা নেই। আব্দুল আল মামুন, 71। এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু মুস্তাফিজ। রাজু, বন্যা পরিস্থিতির সার্বিক যে চিত্র দেখছেন তা আমাদেরকে জানাবেন, এবং একই সাথে একটু জানাবেন যে ফসলের যে ক্ষতি হচ্ছে বা হয়েছে সে বিষয়ে কৃষি বিভাগ কি বলছে। ধন্যবাদ চৈতি আপনাকে। আসলে কুড়িগ্রাম জেলা আজকে যে অবস্থাটা, রাত থেকে যে পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে এবং এখন পর্যন্ত 102 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টিপাতের মধ্যে কুড়িগ্রাম শহর পুরোপুরি জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সেই সাথে আবাদি ফসলের যে জমিগুলো, এই জমিগুলো পানির নিচে তলিয়ে রয়েছে। বিশেষ করে এই ধান পাকা এবং কাঁচা, ভুট্টা এবং ধান সম্পূর্ণ পানির নিচে তলিয়ে রয়েছে এবং কৃষকরা বেকুল হয়ে পড়ছে যে শেষ মুহূর্তে তাদের ধান এবং ভুট্টাগুলো কাটতে পারছে না। আরেকটি সমস্যা হচ্ছে যে এই মুহূর্তে শ্রমিক সংকট দেখা দিয়েছে। যে শ্রমিক 500 টাকা দিত, সেই শ্রমিক 800 টাকা করে দিলেও তারা কোনো কাজ করছে না। বাধ্য হয়ে ওইসব কৃষক তাদের পরিবার পরিজন নিয়ে ধান এবং ভুট্টা খেতে যে তারা এগুলো নিয়ে চলে আসছে। পানির নিচে ভুট্টা এবং ধান থাকতে থাকতে কালো বর্ণ হয়ে গেছে এবং আবহাওয়ার যে কয়েকদিন থেকে প্রতিকূল অবস্থা, এগুলো তারা ঘরের মধ্যে নিয়ে এসেও তারা রাখতে পারছে না, বর্ণহীন হয়ে পড়ছে এইসব ক্ষেত্রে।
আমাকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে খামার ডিডি আবদুল্লাহ আল মামুন আমাকে জানিয়েছেন এ পর্যন্ত জেলায় প্রায় 18,000 মেট্রিক টন ভুট্টা এবং 1,17,000 মেট্রিক টন হেক্টর জমিতে আবাদ হয়েছে ধানের এবং ভুট্টার। এইসবের মধ্যে 131 হেক্টর জমি পানির নিচে তলিয়ে রয়েছে। তবে গত রাত থেকে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে আরও ভুট্টা ক্ষেত, বাদাম ক্ষেত এবং বিভিন্ন সবজি ক্ষেত পানির নিচে তলিয়ে রয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে কুড়িগ্রাম জেলার 16টি নদ নদী রয়েছে, চর দ্বীপচর রয়েছে প্রায় 405টি। আমি এই কয়েকদিনের মধ্যে কুড়িগ্রামের হলখানা, শারডোব, চরসিতাইঝা সহ বিভিন্ন চরে ঘুরে বেড়েছি, দেখেছি মানুষের আহাজারি। শেষ মুহূর্তে যে তাদের ধান পাকা এবং ভুট্টা পাকা ক্ষেতগুলো পানির নিচে তলিয়ে গেছে, কারণ এবার বাম্পার ফলন হয়েছিল এবং এইসব চর দ্বীপচরের এলাকার কৃষকরা তারা চেয়েছিল যে তাদের ফসলটা তারা ঠিকমতো ঘরে রাখতে, এবং তার অনেকেই বিভিন্ন ঋণ নিয়েছে এবং মানুষের কাছে ধার দেনা করে এইসব আবাদ করেছে। আবাদ করার ফলে তারা যে শেষ মুহূর্তে যে অবস্থার সৃষ্টি হয়েছে তাদের পুরোপুরি ফলন তো পাবেই না, বরং যে দামে বিক্রি হচ্ছে তার চেয়ে অনেক কম দামে বিক্রি করতে হবে। এতে তাদের প্রচুর পরিমাণ লোকসান গুনতে হবে। আপনাকে বলে রাখি, আবদুল্লাহ কৃষি সম্প্রসারণ বিভাগের যে ডিডি উনি আমাকে বলেছেন এই যেহেতু টানা বৃষ্টির কারণে এইসব ক্ষেতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, তবে বন্যার পানিও বাড়ছে কিছুটা, এবং এই জলাবদ্ধতার সৃষ্টির কারণে ক্ষেতগুলো যে নষ্ট হয়েছে। তবে যারা মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা আছেন তারা বিভিন্ন জায়গায় কৃষকদের বিভিন্ন পরামর্শ দিচ্ছেন এবং যে পরিমাণ ভুট্টা ধান তার হয়েছিল এগুলো কেটে দ্রুত নিয়ে আসার পরামর্শ দিচ্ছেন এবং বিভিন্ন রকম সহায়তা দিচ্ছেন। আপনাকে বলে রাখি, কুড়িগ্রাম জেলার যে অবস্থাটি এবং স্থানীয় বিশেষজ্ঞরা আমাকে বলছেন যে আসলে সরকারের একটা প্রণোদনারও দরকার আছে, কারণ যে কৃষকরা যে অবস্থায় এইবার যে বাম্পার ফলন করেছিল কিন্তু এই দুর্যোগে যে শেষ হয়ে গেছে, এই জন্য তারা মনে করেন সরকার যদি তাদের পাশে একটু সহায়তা করে তাহলেই ওই কৃষকদের কিছুটা দুরবস্থা দূর হবে বলে মনে করি আমি। রাজু মোস্তাফিজ, ধন্যবাদ আপনাকে। বন্যা পরিস্থিতির খবর জানাতে আমাদের সাথে কুড়িগ্রাম থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। লালমনিরহাটে অসময়ে ভাঙছে ধরলা আর বিলীন হচ্ছে সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের 8টি গ্রাম। ভাঙছে আবাদি জমি আর বসতবাড়ি। ভাঙনের হুমকিতে রয়েছে মোগলহাট বিদ্যালয়, মাদ্রাসা ও বাজার। এলাকার মানুষ বলছেন দ্রুত ব্যবস্থা না নিলে অচিরেই গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা বিলীন হয়ে যাবে। শামিউল ইসলাম পাটোয়ারি মিলনের তথ্য ছবিতে প্রতিবেদন। লালমনিরহাটের মোগলহাটে ধরলাপাড়ের বাদাইটারি গ্রামের 60 বছরের হামিদা বেওয়া তার বসতবাড়ি হারিয়েছেন অন্তত 7 বার। একে একে হারিয়েছেন আবাদি ফসলও। সবকিছু হারিয়ে এখন নিঃস্ব তিনি। শুধু বাদাইটারি নয়, উপজেলার কুরল ফলিমারি এলাকায় গ্রামের পর গ্রাম এখন ধরলার ভাঙনের কবলে। চোখের সামনে নদীতে মিশে যাচ্ছে কৃষকের ধান, পাট, ভুট্টার ক্ষেত। ভিটেমাটি হারানোর শঙ্কা নিয়ে তাই নির্ঘুম রাত কাটছে নদী পাড়ের মানুষের। এক এক করে 7 বার বাড়ি ভাঙনো, আবাদি জমি 7 দন গেছে চলি। মানুষের কাঞ্চিয়ে তো জায়গা দেয় নাই, কত যে আমার নানথানা গেছে সে আল্লাহ তারা কয় গিয়ে নাই। যেটুক করে আছে মানে সেটুক করে তো শেষ, আর থাকার মতো কিছুই নাই। আবাদি জমি যদি সব ভাঙি নিয়ে যায় খাবো কি? তো খাবার তো কিছু উপে খাওয়া খাইবে। সরকারের কাছে দাবি আমার নদী বাঁধি দেওয়া। আমার ভাঙবেন লাগছে, আমার পরিস্থিতি এই তো দেখবেন লাগছে। যদি সরকার যদি না আয়ও করে তাহলে আমার কিভাবে কি করি? এলাকার মানুষ জানান গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি ও ঢলের কারণে ধরলার পানি বেড়ে যাওয়ায় ভাঙন শুরু হয়েছে। এরই মধ্যে 25টি জায়গায় ভাঙন তীব্র হচ্ছে। অতি শীঘ্রই এটা বান না হয়, যদি ব্যবস্থা করা না হয় তাহলে তো মেলা দূর চলে যাবে। মেলা দূর চলে গেলে মানুষগুলোর উপায় কি হবে? যেভাবে ভাঙবে নাকছে এভাবে তো আস্তে আস্তে মানে শনিবার চলে যাবে। সামনে পাকা রাস্তা প্রায় মনে যাবে এইভাবে। ওই পাশ থেকে পরে এই লাইনটি আসলো, এই লাইনটা ভাঙিয়ে পরে নদীতে এই পেশে আসছে। যে কোনো বাঁধ একটা আটকা হবে তো, বাঁধ না দেওয়া বাকিগুলো থাকবেন না। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান ধরলার ভাঙন রোধে পরিকল্পনা পাঠানো হয়েছে। অনুমোদন পেলে ব্যবস্থা নেওয়া হবে, তবে সাময়িকভাবে জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর কাজ শুরু হবে। আমরা ইতিমধ্যে ধরলা নদীর একটা প্রকল্প ডিপিপির প্রস্তাবনা প্রেরণ করেছি
অনুমোদিত হলে আমাদের কাজ বাস্তবায়ন হবে। নদী পাড়ের মানুষ বলছেন, দ্রুত নদী ভাঙন রোধে ব্যবস্থা না নিলে উপজেলার ৮টি গ্রামের বসতবাড়ির সাথে সাথে গুরুত্বপূর্ণ সব স্থাপনা নদীতে বিলীন হয়ে যাবে। মনিরা কাজুরি, ৭১। এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামিউল ইসলাম পাটোয়ারি। শামিউল, কোন কোন এলাকায় এখনো পর্যন্ত ভাঙন তীব্র হচ্ছে এবং সেখানে ক্ষতিগ্রস্তের সংখ্যাটা কিরকম? একই সাথে একটু জানাবেন যে ভাঙন রোধে প্রশাসনের কোনো উদ্যোগ এখনো পর্যন্ত দেখছেন কিনা? লালমনিরহাটের মগলহাট ইউনিয়নের ধল্লা নদী গত কয়েকদিন থেকে যেভাবে নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে, এতে করে যে মগলহাট ইউনিয়নের প্রায় ৮টি গ্রাম এই ভাঙনের কবলিত অবস্থায় পড়েছে। চৈতি, আপনি জানেন যে গত কয়েকদিন থেকে প্রবল বর্ষণ এবং উজান থেকে কিছু পানি নেমে আসার কারণে ধল্লা নদীতে আকস্মিকভাবে পানি বৃদ্ধি পাওয়ার কারণে ধল্লা নদীর যে ৮টি স্পটের মধ্যে যেখানে ভাঙন দেখা দিয়েছে, এর মধ্যে মগলহাট গাড়িয়ালটারি যে স্থানটি রয়েছে, এছাড়া কুলিয়াঘাটের শিবেরকুটি রয়েছে, বড়বাড়ি রয়েছে, আরও বেশ কয়েকটি অঞ্চল, বড় বাঁশুড়িয়া, ছোট বাঁশুড়িয়া, যে ধল্লাপাড়ের যে অঞ্চলগুলো রয়েছে সেখানে গত 2 দিন থেকে তীব্র ভাঙনের কারণে যে মানুষের যে ক্ষেত খামারগুলো রয়েছে সেগুলো নদীগর্ভে বিলীনের পথে। ইতিমধ্যে গত কয়েকদিনে প্রায় 2 থেকে 3 একর আবাদি জমি, কৃষি জমি নদীগর্ভে বিলীন হয়েছে বলে স্থানীয় যারা ক্ষতিগ্রস্ত পরিবাররা আমাদের জানিয়েছে। তবে আমি মগলহাটে গাড়িয়ালটারি অঞ্চলটা গিয়েছিলাম, সেখানে লক্ষ্য করেছি যে কৃষকের ভুট্টার ক্ষেত এবং ধান এবং অন্যান্য যে ফসল রয়েছে, ফসলের জমিগুলো নদীর মধ্যে যাচ্ছে। এছাড়াও বৃষ্টিপাতের কারণে যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে সেখানে কৃষকের ধান, ভুট্টা, প্রায় অন্যান্য ফসল বিভিন্ন স্থানে তলিয়ে দেওয়ার কারণে কৃষকরা প্রায় ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়েছে। তবে নদী ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড আমাদের জানিয়েছেন যে জিও ব্যাগ দিয়ে প্রাথমিকভাবে ভাঙনটাকে রক্ষা করা হবে। তবে ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সহকারে পানি উন্নয়ন বোর্ডের একটি টিম এই মগলহাট সহ কুলিয়াঘাট, বড়বাড়ি ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছে। তারা সেখানে ফিরে এসে আমাদের জানিয়েছে যে ধল্লা নদী ভাঙন রোধে একটি প্রপোজাল পাঠিয়েছে তারা পানি উন্নয়ন বোর্ডের মন্ত্রণালয়ের দিকে। তবে সেখান থেকে অনুমোদন হলে ভাঙন রোধে তারা ব্যবস্থা নেবে। প্রাথমিকভাবে জিও ব্যাগ দিয়ে যদি ভাঙন রোধ করা যায় সেই দিকে তারা লক্ষ্য করছে। তবে স্থানীয় যারা ভাঙন পরিবারগুলো দ্রুত ভাঙন রোধের দাবি জানিয়েছে। চৈতি, এই ছিল লালমনিরহাটের ধল্লা নদীর ভাঙনের সর্বশেষ খবর। শামিউল, ধন্যবাদ আপনাকে। লালমনিরহাট থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী শামিউল ইসলাম পাটোয়ারি। ভারতের মেঘালয় ও আসামে ভারী বর্ষণের ফলে শেরপুরে নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। এই অবস্থায় আকস্মিক বন্যার শঙ্কায় রয়েছেন এলাকাবাসী। জেলার নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালী নদীর পানি বিপদসীমার ৩৯ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। পানি বাড়লেও মহারশী, ভোগাই ও সোমেশ্বরী নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে স্থানীয় প্রশাসন বন্যার আগাম প্রস্তুতি শেষ করেছে। এছাড়া মন্ত্রণালয় শুকনো খাবার ও টিন বরাদ্দ চেয়ে চিঠি দিয়েছে। এদিকে জেলার ৮০% বেশি জমির ধান কাটা হয়েছে। বাকি যেগুলো ধান মাঠে আছে সেগুলো কাটার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। আবহাওয়া পূর্বাভাসে ময়মনসিংহ বিভাগে আকস্মিক বন্যার আগাম সতর্কতা জারি করা হয়েছে। তবে ব্রহ্মপুত্র ও ভারত সীমান্তবর্তী বেশিরভাগ নদ নদীর পানি এখনো কম। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কর্মকর্তারা বলছেন, আকস্মিক বন্যা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে। তবে আকস্মিক বন্যার কথা নাকচ করে দিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। বাউল হোসেনের তথ্য ও নুরুজ্জামানের ছবিতে প্রতিবেদন। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী হালকা থেকে ঝোড়ো হাওয়া সহ মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে ময়মনসিংহে। নদী তীরের মানুষ বলছেন, বৃষ্টিতে নদীর পানি বাড়ায় বন্যার আশঙ্কা আছে, তবে এ নিয়ে তারা উদ্বিগ্ন নন। সম্ভাবনাই বেশি, কারণ হলো যেভাবে ঝড় তুফান হতেছে, নদীর পানিও দেখা যাচ্ছে একটু হালকা পাতলা বাড়তেছে। যদি বেশি বন্যা হয় তাহলে ক্ষতি হবে,
আর যদি এখন তো নদী খালি, নদী কিন্তু এখনো পানি নাই। এখন তো বন্যার মৌসুম, এখন তো মনে করেন যে পানি বাড়বে সব সময়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, উজানে ভারী বর্ষণ হলে সীমান্ত এলাকা হালুয়াঘাট ও ধোবাউড়ায় বাঁধ ভেঙে আকস্মিক বন্যা হতে পারে। তাই পরিস্থিতি মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। যদি আপস্ট্রিমে যদি ব্যাপক বৃষ্টিপাত হয়, তাহলে যেহেতু ফ্লাশ ফ্লাডের একটা পোর্শন হচ্ছে আমাদের হালুয়াঘাট এবং ধোবাউড়া উপজেলা, এবং সেখানে দুইটা নদী আছে আপনারা জানেন, কংস এবং নিতাই নদী। সেই নদীগুলোতে পানি উন্নয়ন বোর্ড ব্যাপকভাবে বাঁধ না থাকাতে এগুলো একটু ভালনারেবল আছে। এদিকে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, বৃষ্টি হলেও বন্যা হওয়ার কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সচেতন কেন্দ্র থেকে আমরা যে তথ্যটা পেয়েছি, সেই তথ্য অনুযায়ী আগামী 3 দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টিতে বর্তমানে যে নদীর প্রবাহমাত্রা রয়েছে, সেই প্রবাহমাত্রা ডেঞ্জার লেভেল বা বিপদসীমা অতিক্রম করার কোনো সম্ভাবনা নেই। সেদিক থেকে আমরা ধরে নিতে পারি, বা তাদের কাছ থেকে যে মেসেজটা আমাদের কাছে আসছে, যে এই সামনে 3 দিনের মধ্যে আকস্মিক বন্যা হওয়ার কোনো চান্স নেই। এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে আবহাওয়ার পূর্বাভাসে সতর্ক বার্তায় বলা হয়, আগামী 2-3 দিন বৃষ্টির কারণে ময়মনসিংহ বিভাগে আকস্মিক বন্যা হতে পারে। তবে এ নিয়ে ময়মনসিংহে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বন্যার এই সতর্কবার্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা জানান, আগামী 2-3 দিন বৃষ্টি হলেও আকস্মিক বন্যা হওয়ার কোনো আশঙ্কা নেই। শারমিন স্বপ্না, 71। 54 বছর ধরে নদীর যে ক্ষতি হয়েছে তা 1 বা 1.5 বছরে সমাধান করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সোমবার নাটোরের বড়াইগ্রামে আটঘরিয়া এলাকায় বড়াল নদী পরিদর্শন শেষে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, এই সমস্যার পুরোপুরি সমাধান না হলেও একটি রূপরেখা করে যাওয়া সম্ভব, যার কাজ এই মধ্যে শুরু হয়েছে, যার অংশ হিসেবে প্রতিটি বিভাগে একটি করে নদী নেওয়া হয়েছে, যা দখল ও দূষণ মুক্ত করার পরিকল্পনা রয়েছে। তিনি জানান, প্রতিটি বিভাগে একটি করে নদী, কক্সবাজারে একটি ও ঢাকায় আলাদা 4টি নদীর পরিকল্পনা করে বাজেট টেনে এনে কাজ শুরু করার চেষ্টা চলছে। নদীর প্রাণ ফিরিয়ে আনা না, ধরেন আমি 53-54 বছরে যা নষ্ট করেছি, দখল করে, দূষণ করে, পরিবেশগত প্রভাব নিরূপণ না করেই অবকাঠামো দিয়ে এবং এক ধরনের জেদ করে যে আমি যা বলেছি তাই সঠিক, আর কোনো মানুষের কথা সঠিক না, এইটা করে যে ক্ষতিটা আমরা করেছি, এটা 1-1.5 বছরের সরকারের পক্ষে পুরো সমাধান করে যাওয়া সম্ভব না। তবে রূপরেখা করে যাওয়া সম্ভব। যেমন আমরা প্রত্যেকটা বিভাগে একটা করে নদী নিয়েছি, আসলে প্রতিটা জেলাতেই একটা করে নদী দখল দূষণ মুক্ত করার পরিকল্পনা নিয়েছি, কিন্তু সেটুকুন কাজ করে যাওয়ার আমরা সময় পাবো না। ফলে প্রতিটা বিভাগে একটা করে নদী, 8টা নদী আমরা নিয়েছি, এবং কক্সবাজারের একটা আর ঢাকার 4টা, এই 4টা নদীর পরিকল্পনা করে বাজেট এনে কাজ শুরু করে দেওয়া যাওয়ার চেষ্টা করব। বাংলাদেশি পণ্য আমদানির ক্ষেত্রে ভারতের দেয়া নিষেধাজ্ঞায় রপ্তানিতে প্রভাব পড়েছে দেশের স্থলবন্দরগুলোতে। বন্দরে আটকে পড়েছে গার্মেন্টস সহ নানা পণ্যের ট্রাক। ব্যবসায়ীরা বলছেন, একের পর এক নিষেধাজ্ঞায় পরিবহনের পথ সংকুচিত হওয়ার পাশাপাশি বেড়ে যাচ্ছে পরিবহন ব্যয়। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। বেনাপোল স্থলবন্দরে দিনে 250 থেকে 300 ট্রাক পণ্য ভারতে যেত, যার বেশিরভাগই গার্মেন্টস, সুতা, প্লাস্টিক, কাঠের তৈরি পণ্য এবং ফল। নিষেধাজ্ঞার কারণে সোমবার সকালে প্রায় 100 ট্রাক বন্দরে আটকে রয়েছে। হঠাৎ এমন সিদ্ধান্তে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন রপ্তানিকারকরা। তারা জানান, এর আগে ভারত তাদের বিমানবন্দর ব্যবহার করে তৃতীয় দেশে গার্মেন্টস রপ্তানির ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দিয়েছিল। একের পর এক এই নিষেধাজ্ঞায় পণ্য পরিবহনের পথ সংকুচিত হয়ে যাচ্ছে, বেড়েছে পরিবহন ব্যয়। সাতক্ষীরার ভোমলা স্থলবন্দর মূলত কাঁচামাল কেন্দ্রিক। সোমবার এই বন্দর দিয়ে 210 ট্রাক পণ্য আমদানি হলেও রপ্তানি হয়েছে মাত্র 50 ট্রাক পণ্য। বাংলাদেশ থেকে যেটা রপ্তানি হচ্ছে, এই রপ্তানিটা ব্যাহত হচ্ছে। এই জন্য কি হচ্ছে, আমাদের এটা ঘাটতি হচ্ছে, আমাদের বাণিজ্য ঘাটতিটা আমাদের বেড়ে যাচ্ছে। দেড়শো করে পেঁয়াজ ঢুকছে, হলুদ, মরিচ বিভিন্নটা ঢুকছে, সেই অনুযায়ীমূলক সেই তুলনামূলক এখন মালমাটি কম ঢুকছে। বর্তমান পরিস্থিতিতে যারা ছোট বা মাঝারি ব্যবসায়ী আছে সবাই ক্ষতিগ্রস্ত এবং বেকার জীবন যাপন করতেছে। লালমনিরহাটের বুড়িমারি বন্দরেও আটকা পড়েছে বিভিন্ন কোম্পানির জুস সহ ফল নিয়ে আসা 50টি ট্রাক। বন্দরের C&F এজেন্ট সভাপতি
ফারুক হোসেন জানিয়েছেন, দ্রুত সমস্যার সমাধান না হলে ক্ষতিগ্রস্ত হবে ব্যবসায়ীরা। সাধারণত চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে গার্মেন্টস, জুট পণ্য, কিছু ফাস্টফুড পণ্য ও তুলা জাতীয় পণ্য রপ্তানি হয়। নিষিদ্ধের তালিকায় থাকায় এই বন্দর দিয়ে গার্মেন্টস পণ্য যায়নি, তবে আমদানি স্বাভাবিক রয়েছে। আখাউড়া স্থলবন্দর দিয়ে ভোজ্য তেল ও হিমায়িত মাছ রপ্তানি চালু রয়েছে। সোমবার সকাল পর্যন্ত 7 ট্রাক ভোজ্য তেল এবং 6 ট্রাক হিমায়িত মাছ ভারতে রপ্তানি হয়। মাছ রপ্তানির পরে বাকি পণ্যগুলা বিধিনিষেধের আওতায় যেগুলো ছিল সবগুলোই আমাদের এই পোর্ট দিয়ে যাইতো। আমরা এই রপ্তানি থেকে এখন বঞ্চিত হচ্ছি। 30 থেকে 40 লাখ টাকার মতো প্রতিদিন আমরা রপ্তানি করতাম, কিন্তু এখন এটাতে 10 নামাতে আমাদের বিরাট ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। বন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন, 6 ধরনের পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞার ফলে এই বন্দর দিয়ে 30% রপ্তানি বাণিজ্য কমবে। বনশ্রী হালদার, 71। এ নিয়ে আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুসলিম উদ্দিন পাপ্পু। পাপ্পু, রপ্তানি পরিস্থিতি কেমন দেখছেন এখন, এবং ব্যবসায়ীরা তাদের এই দুর্ভোগ নিয়ে কি বলছেন? আপনি যেমনটি বলছিলেন, 2 দিন পার হলেও কোনো সমাধান না হয় বিপাকে পড়েছে রপ্তানি। 3 দিন না হওয়ার সমাধান বিপাকে পড়েছে রপ্তানি ট্রাক চালকরা। রপ্তানির দাবিতে যে সমস্ত পণ্য রপ্তানির জন্য আইজিএম করা আছে সেগুলি ভারতের প্রবেশের ব্যবস্থা করা হোক। এসব পণ্যবাহী ট্রাক যদি ভারতে প্রবেশের অনুমতি না দেওয়া হয়, তবে ঢাকায় ফেরত যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। এর ফলে ট্রাক ভাড়া, ড্যামারেজ বাবদ, রপ্তানি ইত্যাদি অতিরিক্ত এবং অর্থ গুনতে হবে। আপনাকে একটু পিছে আমি দেখাই যে 37টি যে গাড়িটি, 36টি গাড়ি একের পর এক নিষেধাজ্ঞা পণ্য পরিবহন ব্যয় করেছে, বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে এবং রপ্তানি বাণিজ্যের অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে 2 দেশের ব্যবসায়ী। নিষেধাজ্ঞা প্রত্যাহারের বাণিজ্যিক স্বাভাবিক দাবি জানিয়েছে। ব্যবসায়িক বেনাপোলে আমদানি রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল হক বলেন, শনিবার 17 মে ভারত সরকারের যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে গার্মেন্টসের তুলা, সুতার বর্জন এবং কাঠ ও প্লাস্টিক ও কাঠের তৈরি আসবাবপত্র, ফল জাতীয় পণ্য আমদানি নিষেধাজ্ঞা দেওয়া হয়। ভারত সরকারের এই নিষেধাজ্ঞায় আপনার নিষেধাজ্ঞার পর বেনাপোল বন্দরে শতাধিক রপ্তানিমুখী গার্মেন্টস পণ্যবাহী ট্রাক আটক করেছিল। তবে কিছু ট্রাক আপনার ভারতের বাইরের যে ট্রাকগুলি সেগুলি সব পুনরায় ফ্যাক্টরিতে ফিরিয়ে নেওয়া হয়েছে। আর এখন বর্তমানে গোডাউনের যে ট্রাকগুলি আছে সেগুলি এই অবস্থায় এখনো পর্যন্ত আছে, যেহেতু আইজিএম কমপ্লিট হয়ে গেছে, সেটাও এখনো পর্যন্ত ভারতের গাড়িগুলো দিচ্ছে না। এবং আপনার এখানে দেখা যাচ্ছে যে আপনার গোডাউনে অবস্থান করছে, এদিকে কাস্টমে একটি নির্বাচকের সূত্রে পাওয়া যাচ্ছে যে কাস্টমসের কাগজপাতি সবকিছু সাবমিট হয়ে গেছে, কমপ্লিট করে আইজিএম এর অপেক্ষায় গাড়ি বসেছিল ভারতে প্রবেশের জন্য। এই কারণে আপনার দেখা যাচ্ছে তারা বাইরেও যেতে পারছে না, ভিতরেও যেতে পারছে না, মধ্যস্থ অবস্থায় গোডাউনে গাড়িগুলো বসে আছে এবং মানব জীবন আজকে 3 দিন ধরে ড্রাইভার হেল্পারদের এখানে এইভাবে খুব কষ্টের ভোগান্তি করছে। তাদের দেখা যাচ্ছে, আপনি পিছনে দেখেছেন। পাপ্পু, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশি পণ্য আমদানির ক্ষেত্রে ভারতের দেওয়া নিষেধাজ্ঞায় রপ্তানিতে প্রভাব পড়েছে দেশের স্থলবন্দরগুলোতে, সে খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ ও পুশিন ঠেকাতে সতর্ক পাহারায় রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সীমান্তে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে তৎপর রয়েছে বাহিনীটি। এছাড়া সীমান্ত এলাকায় চলাচলরত মানুষের গতিবিধির উপরও রাখা হচ্ছে কড়া নজরদারি। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। সিলেটের প্রায় 302 কিলোমিটার সীমান্ত জুড়ে দিনরাত চলছে বিজিবির টহল। তারা বলছে, নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর ফলে পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। বিজিবি জানায়, শুক্রবার থেকে সীমান্তের কোথাও কোনো পুশিনের ঘটনা ঘটেনি। এমন টানটান নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও সীমান্ত ঘেঁষা জাফলং, বিছানাকান্দি, লালাখালের মতো জনপ্রিয় পর্যটন স্পটগুলোতে পর্যটকদের যথেষ্ট উপস্থিতি রয়েছে।
এদিকে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর সীমান্তে সোমবার বিএসএফের গুলিতে যুবক শামসু মিয়া আহত হন। সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির জানান, ১৯ মে গভীর রাতে শামসু মিয়া সহ ৪ জন মেঘালয় সীমান্তে যায়। সেখানে কারফিউ চলা অবস্থায় চোরাকারবারের উদ্দেশ্যে তারা অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করলে বিএসএফের গুলিতে আহত হন। চাঁপাইনবাবগঞ্জের সবকটি সীমান্ত স্বাভাবিক ও শান্তিপূর্ণ রয়েছে। বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, এখন পর্যন্ত এই সীমান্ত দিয়ে কাউকে পুশিন করা হয়নি, তবে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। লালমনিরহাটে ২৮৪ কিলোমিটার সীমান্তে সতর্ক রয়েছে বিজিবি সদস্যরা। লালমনিরহাট ১৫, ৫১ ও ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক জানিয়েছেন, সীমান্তবাসীদেরও সতর্ক করে দেওয়া হয়েছে। রাঙামাটি বাঘাইছড়ি উপজেলার ১৫৭ কিলোমিটার এলাকায় এখন পর্যন্ত কোনো ধরনের পুশিন বা সীমান্ত আইন লঙ্ঘনের ঘটনা ঘটেনি। তবে কিছুটা ব্যতিক্রম খাগড়াছড়ি সীমান্ত। সেখানে সবশেষ খবর অনুযায়ী ৮১ জনকে পুশিন করেছে বিএসএফ। ভেরিফিকেশন করার মাধ্যমে আমরা নিশ্চিত হয়েছি যে যারা অ্যাবসলিউটলি বাংলাদেশি, যাদের ভোটার আইডি কার্ডও আছে, তাদেরকে আমরা তাদের নিজ বাড়ি বাংলাদেশে সেখানে পৌঁছানোর ব্যবস্থা করি। শনিবার দুপুর পর্যন্ত পঞ্চগড়ের বোদা উপজেলার মালকাডাঙ্গা ও ডানাকাটা ২ সীমান্ত এলাকা থেকে নারী শিশু সহ ১১ জনকে পুশিন করেছে বিএসএফ। আটককৃতরা সবাই বাংলাদেশি। ৮ জন মহিলা, ২ জন পুরুষ এবং ১ জন শিশুকে বিএসএফ বাংলাদেশ সীমান্তে পুশিন করেছে। বিজিবি তাদেরকে আটক করে বোদা থানা হেফাজতে এনেছেন। ৫৬ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়াদ মুর্শেদ জানান, সাম্প্রতিক সময়ে জেলায় পুশিনের এটিই প্রথম ঘটনা। হাসিবা আলী বর্ণা, ৭১। দেশের ১৩ জেলায় সড়ক দুর্ঘটনায় ২১ জন নিহত হয়েছেন। এর মধ্যে দিনাজপুরে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। আর হবিগঞ্জের বাহুবলে ২ বাসের সংঘর্ষে চালক সহ ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ঢাকা, টাঙ্গাইল, পাবনা, মাগুরা, রাজশাহী, সিরাজগঞ্জ, নরসিংদী, কুষ্টিয়া, নেত্রকোনা, জামালপুর ও চাঁদপুরে আরও ১০ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। সোমবার ভোরে ঠাকুরগাঁও থেকে মাইক্রোবাসে করে ট্রেনিংয়ের জন্য রংপুরে যাচ্ছিলেন বিভিন্ন অফিসের ৬ জন হিসাবরক্ষণ কর্মকর্তা। পথে দিনাজপুরে বীরগঞ্জে ব্যাংকপুকুর এলাকায় পৌঁছালে উল্টো দিক থেকে আসা সিমেন্টবাহী একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই চালক সহ ২ জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় বাকি ৫ জনকে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আরও ২ জনকে মৃত ঘোষণা করেন। হয়তোবা যে গতিসীমা ছিল সে ঊর্ধ্বগতিতে হয়তোবা বিশেষ করে মাইক্রোবাসটা চলাচল করেছিল, আর রাস্তাটা অত্যন্ত ন্যারো। আমরা এই সড়ক দুর্ঘটনা প্রতিরোধে হাইওয়ে পুলিশ সবসময় তৎপর আছে। আমরা এই ঘটনা একটা মামলা হবে দুর্ঘটনা এনে, এবং আমরা এটা তদন্ত করে দেখব যে আসলে সত্যিকারে এটা কি কারণে এই ঘটনাটা ঘটেছে। এদিকে বিকেলে সিলেট থেকে ছেড়ে যাওয়া কুমিল্লাগামী একটি বাস হবিগঞ্জের চারগাঁও এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে যাওয়া আরেকটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই কুমিল্লাগামী বাসের চালক সহ ২ জন নিহত হন। আর আহত ৩০ যাত্রীকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে আরও ১ জনের মৃত্যু হয়। টাঙ্গাইল সদর উপজেলায় একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিয়ে যাওয়ার সময় আরেকটি ট্রাককে ধাক্কা দেয়। এ সময় এক ট্রাক চালক নিহত হন আর আহত হয়েছেন মোটরসাইকেল চালক। কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ইটবাহী ট্রাক্টরের চাপায় সরোজ আহমেদ নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এছাড়া সড়ক দুর্ঘটনায় রাজশাহীতে ২ জন, মাগুরায় ২ জন, নরসিংদীতে ১ জন এবং ঢাকায় ১ জন নিহত হয়েছেন। আব্দুল্লাল মামুন, ৭১। সাভারের ব্যাংক কলোনি এলাকায় শাহিন নামের এক রং মিস্ত্রিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ৯:৩০টার দিকে কলেজ রোডে এই ঘটনা ঘটে। পরে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে শাহিন ও সাদা শার্ট পরিহিত এক ব্যক্তি ঢাকা আরিচা মহাসড়ক থেকে একসাথে কলেজ রোড ধরে হেঁটে যাচ্ছিলেন। কিছু দূর গেলেই সাদা শার্ট পরিহিত ওই ব্যক্তি শাহিনের মাথায় গুলি করে পালিয়ে যান। সাথে সাথে শাহিন মাটিতে লুটিয়ে পড়ে এবং প্রাণ হারান। ঘটনার পরপরই সাভার মডেল থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ হত্যাকারীকে শনাক্তে কাজ করছে। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শ্রেণীকক্ষে অজ্ঞাত রোগে ১০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।
এর মধ্যে 7 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অসুস্থ ওই বিদ্যালয়ের 10ম শ্রেণীর শিক্ষার্থী। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায় দুপুরে ক্লাস চলার সময় একজন শিক্ষার্থীর শ্বাসকষ্ট শুরু হয়। এরপর একে একে আরো 9 জন শিক্ষার্থী একইভাবে অসুস্থ হয়ে পড়ে। পরে পরিবারের লোকজন এসে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, কিন্তু বেশি অসুস্থ বোধ করায় 7 জনকে ঢাকায় পাঠানো হয়। সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাহমিনা আক্তার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা শ্বাসকষ্টে আক্রান্ত। ঐতিহাসিক মুল্লুক চলো দিবস আজ। 1921 সালের 20 মে ব্রিটিশদের অত্যাচার থেকে বাঁচতে সিলেটে প্রায় 35,000 চা শ্রমিক তাদের জন্মস্থানে ফিরে যেতে চেষ্টা করে। এ সময় চাঁদপুরের মেঘনাঘাটে ব্রিটিশ সৈন্যরা নির্বিচারে গুলি করে হাজার হাজার চা শ্রমিককে হত্যা করে। এরপর থেকে 20 মে মুল্লুক চলো দিবস হিসেবে পালন করেন চা শ্রমিকরা। তবে 104 বছরেও স্বীকৃতি পায়নি দিবসটি। আহমেদ ফারুক মিল্লাদের তথ্য ছবিতে প্রতিবেদন। 1854 সালে পরীক্ষামূলকভাবে সিলেটের মালিনীছড়া চা বাগানে চায়ের চাষ শুরু করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। চা বাগান তৈরির জন্য ভারতের আসাম, উড়িষ্যা, বিহার, উত্তরপ্রদেশ সহ বিভিন্ন এলাকা থেকে শ্রমিকদের আনা হয়। বিশাল পাহাড় পরিষ্কার করে চা বাগান করতে গিয়ে হিংস্র পশুর আক্রমণে নিহত হয় বহু শ্রমিক। ব্রিটিশদের অত্যাচারও বাড়ে চরমে। অব্যাহত নির্যাতনের প্রতিবাদে চা শ্রমিক নেতা পণ্ডিত গঙ্গাচরণ দীক্ষিত ও পণ্ডিত দেওশরণ মুল্লুকে চল বা দেশে চল আন্দোলনের ডাক দেন। 1921 সালের 20 মে প্রায় 35,000 চা শ্রমিক সিলেট থেকে পায়ে হেঁটে চাঁদপুর মেঘনা স্টিমার ঘাটে যান। সেখানে আসাম রাইফেলসের গোর্খা সৈনিকরা নির্মমভাবে চা শ্রমিকদের হত্যা করে নদীতে ভাসিয়ে দেয়। যারা বেঁচে যান তারা বাগানে ফিরে আসেন। যদি সরকারিভাবে এই ছুটিটা নির্ধারণ করা হয়, তাহলে আমরা মনে করব আমাদের যে ওই দিবসের যে হত্যার যে দিবসটাকে আমরা স্মরণ করতে পারবো। সঠিকভাবে তদন্ত আমাদের চা শ্রমিকরা জানতে পারলে আজকে আমাদের চা শ্রমিকের এই পরিণতি আছে না দাঁড়ায়। 104 বছর হওয়ার পর আমরা কিন্তু আজও ভূমিহীন। আমরা আজও কিন্তু বলতে পারি না যে আমরা নিজের ভূমিতে বসবাস করছি। এই ঘটনার 104 বছর পার হলেও আজও স্বীকৃতি পায়নি দিনটি। চা শ্রমিক নেতাদের দাবি দিবসটির স্বীকৃতি দেয়া হোক। পানি ও জলের সমস্যা আছে, সেটা সরকার যাতে নজর দেয়, এবং আমাদের মজুরি যে বৈষম্য আছে সেটাও সরকারের এটা নজর দেয়। 20 মেকে চা শ্রমিক দিবস হিসাবে স্বীকৃতি এবং সৎ বেতনে মজুরি ছুটি প্রদান করে যাতে আমরা পালন করতে পারি, সেটা সরকার মাননীয় অন্তর্বর্তীকালীন সরকারের মহোদয়ের কাছে আমরা বিশেষ অনুরোধ। আমাদের যে দাবিটা সেটা মুল্লুক চল 20 মে ওইটাকে আমরা ছুটি হিসাবে, সাধারণ ছুটি এবং চা শ্রমিক দিবস হিসাবে আমরা চাচ্ছি যে এটা ঘোষণা হোক। তারা আরো বলছেন, দেশের 168টি চা বাগানের 92টি চা বাগান মৌলভীবাজার জেলায় অবস্থিত। জেলার চা শ্রমিকরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তাদের মৌলিক অধিকার, শ্রমের মর্যাদা পান না তারা। ফারদিন নীরব, 71। চা শ্রমিকদের রক্ত ভেজা চা শ্রমিক দিবস বা মুল্লুক চলো দিবসের আরো খবর জানাতে আমাদের সাথে সিলেট থেকে যুক্ত আছেন সহকর্মী মুহিত দিদার। দিদার, মুল্লুক চলো দিবস উপলক্ষে আজ সেখানে কি কি কর্মসূচি রয়েছে এবং এই অধিকার আদায় নিয়ে, অধিকার নিশ্চিত নিয়ে শ্রমিকরা কি বলছেন? ধন্যবাদ আপনাকে চৈতি। আমি এই মুহূর্তে আছি সিলেটের মালিনীছড়া চা বাগানে। এখানে আজকে 20 মে ঐতিহাসিক মুল্লুক চোর দিবস। এই দিনে সিলেট অঞ্চলের প্রায় 35,000 চা শ্রমিক তারা তাদের নিজের জন্মভূমিতে যাওয়ার জন্য রওনা দেয় এবং চাঁদপুরের মেঘনা ঘাটে তাদের ব্রিটিশ সৈন্যদের বাধা হয় এবং এখানে গুলি করে অনেক চা শ্রমিককে মারা হয়। আজকে চা শ্রমিকরা তারা তাদের এই 20 মে দিবস উপলক্ষে তারা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন। আমরা সরাসরি কথা বলছি একটি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক রিদেশ যিশুর সাথে। তারা আজকের এই দিনে তারা কি তাদের দাবি, সেই দাবি সম্বন্ধে আমরা জানবো। রিদেশ দা, আপনারা আজকের এই দিনে আপনাদের কি দাবি একটু বলেন। আমরা যেটা বলতে চাই যে প্রায় 104 বছর আগে আমাদের পূর্বপুরুষরা নিজ ভূমিতে ফিরে যেতে
যেতে চেয়েছিল, কারণ তারা যে স্বপ্ন নিয়ে এসেছিল এখানে সুখে থাকবে, ভালো মজুরি পাবে, কিন্তু সেই ব্রিটিশ থেকে এখনো পর্যন্ত আমাদের নিম্নতম মজুরি এই বর্তমান সময়ে মাত্র 178 টাকা 50 পয়সায় একটা পরিবার কোনোরকমই চলতে পারে না। এরপরেও আমাদের চিকিৎসা, শিক্ষা, মৌলমানবিক অধিকার থেকে আমরা বঞ্চিত। ফলে আমরা যে এই 20 মে যে রাষ্ট্রের কাছে দাবি করতে চাই, আমাদের এই 20 মের ইতিহাসকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি, ছুটি ঘোষণা, পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত এবং 500 টাকা মজুরি ও আমাদের যে ভূমি অধিকার, এই যে 104 বছর পরেও আমরা ভূমিহীন অবস্থায় আছি, এই 10 লক্ষ চা শ্রমিকদের ভূমি অধিকার নিশ্চিত করার জন্য আমরা সরকারের কাছে দাবি জানাই। ধন্যবাদ। আমরা একটু কথা বলবো আরেকজন চা শ্রমিক নেতা অজিত রায়ের সাথে। অজিত রায়, আপনাদের আজকের কর্মসূচি কি কর্মসূচি আমাদেরকে যদি একটু বলেন। ধন্যবাদ আপনাকে। আমরা চা শ্রমিক ঐক্য কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমরা যে আজকে আলোচনা সভা র্যালি 20 মে 104তম দিবস উপরে রাখছি, তো আপনারা জানেন ওয়েদারের কারণে আমরা এটা করতে পারছি না, কিন্তু আমরা আজকের আমাদের যে মূল দাবি সেটা হচ্ছে 20 মে 104তম দিবস, এই যে দিবসটাকে দীর্ঘদিন ধরে আড়াল করে রাখা হয়েছে, এই দিবসটাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়ে সবেতনে ছুটি ঘোষণা করতে হবে এবং এই দিবসটাকে যাতে সারা বাংলাদেশের মানুষ জানতে পারে সেই জন্য পাঠ্যপুস্তকে এই দিবসটাকে অন্তর্ভুক্ত করতে হবে। পাশাপাশি চা শ্রমিকরা যে 200 বছর ধরে ভূমিহীন, চা শ্রমিকদের ভূমির অধিকার দিতে হবে। আমরা এই দাবিগুলোই করছি দিবসের মধ্য দিয়ে। ধন্যবাদ চৈতি। আপনারা জানেন যে আজকে চা শ্রমিকরা তাদের এই 20 মে চা দিবস উপলক্ষে তাদেরকে এই দিবসটি স্বীকৃতি দেওয়ার জন্য তারা দাবি জানিয়েছে এবং পাঠ্যপুস্তককে তাদের এই 20 মে কতটা মুহিত দিদার, আমরা শুনছিলাম আপনার কথা। আমাদের সাথে মুল্লুক চলো দিবসের খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী মুহিত দিদার। বিএনপির রাজনীতি চলে আওয়ামী লীগের টাকা দিয়ে। এনসিপি মুখপাত্র হাসনাত আব্দুল্লাহর এমন বক্তব্যে প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি। সোমবার কুমিল্লা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী দল কুমিল্লা বিভাগ এর প্রতিবাদ জানায়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া বলেন, গত শুক্রবার কুমিল্লার একটি অনুষ্ঠানে এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, কুমিল্লায় বিএনপির রাজনীতিবিদরা আওয়ামী লীগের টাকায় রাজনীতি করে। হাসনাত আব্দুল্লাহর এই বক্তব্য শিশু সুলভ। তিনি রাজনীতিতে অপরিপক্কতার কারণে এমন বক্তব্য দিয়েছেন। তিনি আরো বলেন, হাসনাত আব্দুল্লাহকে রাজনীতিতে সহনশীলতার পরিচয় দিতে হবে এবং অন্য দল ও নেতাদের প্রতি সম্মান দেখাতে হবে। আগামী দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার না করলে কুমিল্লায় হাসনাত আব্দুল্লাহকে কোনো অনুষ্ঠান করতে দেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি। নড়াইলে ইজি বাইক চালক আবু রোহান মোল্লা হত্যা মামলায় 2 আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। এছাড়া আসামিদের 20,000 টাকা জরিমানা করা হয়েছে। সোমবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমিন নিগার এই রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হল সদর উপজেলার হবখালী ইউনিয়নের শাহিন শেখ ও একই গ্রামের রমজান খা। নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট SM আব্দুল হক জানান, 2020 সালের 24 নভেম্বর সদর উপজেলার ডাঙ্গা সিঙ্গিয়া গ্রামের আবু রোহান মোল্লা তার ইজি বাইক সহ নিখোঁজ হন। রাতে ফিরে না আসায় পরদিন থানায় সাধারণ ডায়েরি করে তার পরিবার। এরপর বামনহাট এলাকায় রাস্তার পাশ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় 3 জনের নামে আদালতে চার্জশিট দেওয়া হয়। পরে সাক্ষ্য প্রমাণ শেষে আসামি মাসুদ রানাকে খালাস ও 2 জনের মৃত্যুদণ্ডের আদেশ দেন বিচারক। বিজ্ঞ বিচারক 2 জন আসামিকে সন্দেহাতীতভাবে তাদের বিরুদ্ধে প্রসিকিউশন মামলা প্রমাণ করতে পারায় তাদের দণ্ডবিধির প্যানেল কোডের 302, 379 এবং 34 ধারায় দোষী সাব্যস্ত করে 2 জনকে মৃত্যুদণ্ড প্রদান করেন এবং অপরজনের বিরুদ্ধে মামলা প্রমাণিত হন তাদের বেশ কিছু খালা দেন। অবশেষে ভেঙে ফেলা হলো জঙ্গি বোমা হামলার আরেক স্মৃতি বিজড়িত ও ঐতিহ্যবাহী ময়মনসিংহের পূরবী সিনেমা হল। রূপালী পর্দার এই সিনেমা হল ভাঙার খবরে হতাশ দর্শকরা। হল মালিকরা বলছেন, বছরের পর বছর লোকসানের কারণেই এটি বন্ধ করে দিতে হচ্ছে। এদিকে একের পর এক সিনেমা হল ভেঙে ফেলায় উদ্বেগ প্রকাশ করেছেন সাংস্কৃতিক কর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ। বাবুল হোসেনের তথ্য ও নুরুজ্জামানের ছবিতে প্রতিবেদন।
ময়মনসিংহে অলকা ও অজন্তার পর এবার ভেঙে ফেলা হলো রূপালী পর্দার আরেক স্মৃতি পূরবী সিনেমা হল। এর আগে ক্যান্টনমেন্ট ও বিজিবির প্রদর্শনী হল বন্ধ করে দেয়া হয়। ফলে বর্তমানে অমরাবতী নাট্য সমাজ পরিচালিত ছায়াবাণী ছাড়া আর কোনো সিনেমা হল রইল না নগরীতে। 2003 সালে একসাথে বোমা হামলার পর থেকেই দর্শক খরা আর লোকসানে ডুবেছিল ময়মনসিংহের 4টি সিনেমা হল, যে কারণে এগুলো ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। একসময় হলে লোক হইতো ঠিকই, কিন্তু বোমা হামলার পর থেকে মানুষ যে হল বিমুখ হয়েছে, এরপর থেকে সিনেমা হলগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। বিভিন্ন ধরনের ছবি বাম্পার মারছে, তখন হলের সামনে তো লোক ছড়িয়ে গেছে না। এখন বর্তমান ব্যবসা নাই। চলচ্চিত্র হচ্ছে একটি সংস্কৃতির বড় মাধ্যম, যেটা মানুষকে এক সূত্রে গাঁথা যায়। সেই জায়গাটি যদি হল না থাকে তাহলে সিনেমা বানানোর যে বিষয়টি সেটিও থাকবে না, দর্শকও থাকবে না। আকাশ সংস্কৃতি আর প্রযুক্তির সাথে তাল মেলাতে না পারার ব্যর্থতাকে দর্শকদের সিনেমা হল বিমুখ করার জন্য দায়ী করছেন কেউ কেউ। হাতে হাতে মোবাইলের ভিতরে সব কিছু পাওয়া যায়, যেসব যেটা চাইতেছে এটাই ব্রিটিশ আমলের জিনিসও পাওয়া যায়, এর কিছু করবার নাই। তো মানুষের যে বড় স্ক্রিন টিভির মধ্যে দেখে ঘরে বসে আর কি, এই কারণে হলে আর কি হলের ব্যবসা ডাউন। শিল্প ও সংস্কৃতি নগরী বলে খ্যাত ময়মনসিংহে একের পর এক সিনেমা হল বন্ধের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সাংস্কৃতিক কর্মী ও বিশিষ্টজনেরা। বলছেন এতে সামাজিক অস্থিরতা বাড়বে। এই সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে সামাজিক শিক্ষার যে পাঠশালার যে বিষয় শিক্ষাটি, সেই শিক্ষাটিও কিন্তু হারিয়ে যাচ্ছে। মানুষজন একেবারে নির্মল একটি বিনোদন পেতেন, সেইটি যখন চলে যাচ্ছে তখন মানুষ বিকল্প বিষয় খুঁজছে। এটি সচেতনভাবে রক্ষা করতে হবে। একটা বিরাট অংশ কিন্তু এই সিনেমার সাথে জড়িত, এবং সেই সিনেমা যদি বন্ধ হয়ে যায় তাহলে এই লোকগুলির অবস্থা খুব খারাপ হবে। নগরীর অলকা সিনেমা হল ভেঙে করা হয়েছে বহুতল অলকা নদী বাংলা কমপ্লেক্স, আর অজন্তা হলের জায়গায় গড়ে উঠেছে বাণিজ্যিক স্থাপনা। একইভাবে পূরবী সিনেমা হলের জায়গায় হচ্ছে 22 তলা আবাসিক ও বাণিজ্যিক ভবন। পূরবী হল মালিক অবশ্য জানিয়েছেন বহুতল ভবনে সিনেপ্লেক্স রাখার পরিকল্পনা রয়েছে। চালাতে পারতেছি আমি, যেমন আমি মনে করেন মার্কেট, তারপর সিনেমা হল, সিনেপ্লেক্স, তারপর মনে করেন আবাসিক অনাবাসিক, মানে একটা করার চিন্তা ভাবনা আছে। সামাজিক বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম ও অন্যতম পাঠশালা রূপালী পর্দার এই সিনেমা হল সহ চলচ্চিত্রকে রক্ষায় এগিয়ে আসবে সরকার, এমন প্রত্যাশা সংস্কৃতি কর্মীদের। মনিরা কাজুরি, ৭১। বগুড়ায় বাড়িওয়ালাদের নিয়ে বাড়ি নির্মাণ বিষয়ক এক কর্মশালা করেছে ঢালাই স্পেশাল সিলেট। সোমবার রাতে বগুড়া শহরের একটি রেস্টুরেন্টে এই কর্মশালা হয়। মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অঙ্গ প্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ঢালাই স্পেশাল সিমেন্ট কর্তৃপক্ষ এই আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডেপুটি জেনারেল ম্যানেজার সেলস অ্যান্ড মার্কেটিং আশিক আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইঞ্জিনিয়ার বিদ্যুৎ কুমার বণিক। উপস্থিত ছিলেন বগুড়া জোনের সেলস অ্যান্ড মার্কেটিং এর সিনিয়র ম্যানেজার হুমায়ুন কবির, বগুড়া জেলার পরিবেশক হাজি মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ 30 জন বাড়ির মালিক। অনুষ্ঠানে বাড়ি নির্মাণের উপকরণসমূহের মান যাচাইয়ের পদ্ধতি সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়। জানানো হয় ঢালাই স্পেশাল সিমেন্ট ব্যবহার করলে 28 দিনের পরিবর্তে 14 দিনেই ঢালাইয়ের শাটার খোলা সম্ভব হবে। ফলে কম সময়ে বেশি কাজ করা সম্ভব হবে। এতে নির্মাণ ব্যয় কমে আসবে। কোরবানির ঈদকে সামনে রেখে ভালো দামের আশায় দেশি পদ্ধতিতে গরু মোটা তাজা করছেন মানিকগঞ্জের খামারিরা। দেশি গরুর চাহিদা বেশি হওয়ায় বেশ ভালো দামে বিক্রির আশা করছেন তারা। এদিকে জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন এখানে প্রস্তুত করা কোরবানির পশু জেলার চাহিদা মিটিয়ে ঢাকা সহ বিভিন্ন জেলায় পাঠানো হবে। মনিরুল ইসলাম মিহিরের তথ্য ও ছবিতে প্রতিবেদন। কোরবানির ঈদকে সামনে রেখে গরু মোটা তাজাকরণের কাজে ব্যস্ত সময় পার করছেন মানিকগঞ্জে ছোট, মাঝারি ও বড় খামারিরা। তবে এদের মধ্যে ছোট খামারির সংখ্যাই বেশি। শুধু কোরবানিতে বিক্রির জন্য কেউ একটি, কেউ দুটি, আবার কেউ 3টি গরু পালন করছেন। খামারিরা জানান কোনো প্রকার রাসায়নিক বা কীটনাশক ঔষধ ছাড়া প্রাকৃতিক উপায়ে গরু লালন পালন করায় পশুর চাহিদা সবসময় বেশি, তাই সেভাবেই পশুর যত্ন করছেন তারা। খামারিরা আরও জানান এই বছর খড়, ভুট্টা, ছোলা সহ শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় গরুর যত্নেও খরচ বেড়েছে, তাই ন্যায্য দাম না পেলে লোকসানে পড়বেন। এবারও 2টা গরু আছে, তার মধ্যে দেখা যাইতেছে যে এভারেজে 4 থেকে 500 টাকা খরচ প্রতিদিন। প্রতি বছর যা পালি তার তুলনায় এবার খাদ্যের দাম অনেক বেশি। আমরা মনে করেন খাদ্য কিনতে
পুষাইতেছে না। এখন আস্তে আস্তে খাদ্যের দাম বেশি, গরুর দাম কম তুলনামূলকভাবে, ওই জন্য দিন যাইতেছে, মনে করো গরু কমাই দিতেছে এখন আমি। প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন 7 উপজেলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রান্তিক খামারিদের নিরাপদ উপায়ে পশুপালন করতে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে, যাতে করে তাদের পশুগুলি ভালো থাকে, সুস্থ থাকে এবং সাথে মানে কোরবানিতে তারা যেন কোনো রকম ঝুট ঝামেলায় না পড়ে, সেই জন্য তারা মানে সার্বিক মানে পরামর্শ সবসময় দিয়ে আসে। কোরবানির ঈদের জন্য এবার মানিকগঞ্জে ছোট বড় 9669টি খামারে পশুপালন করা হচ্ছে, যেগুলো জেলার চাহিদা মিটিয়ে অন্য জেলাতেও সরবরাহ করা হবে। শাকিলা শম্পা, 71। 2 সপ্তাহ পর থেকে শুরু হবে কোরবানি পশুর হাট। শেষ সময়ে পশু হৃষ্টপুষ্ট করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন মানিকগঞ্জের খামারিরা। সেখানকার সে খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির। মিহির, জেলায় কতগুলো খামার রয়েছে এবং কতগুলো গরু সেখানে কোরবানির জন্য প্রস্তুত করা হচ্ছে? আকার ভেদে এবারে দাম কেমন দেখছেন জানাবেন। চৈতি, প্রথমেই বলি যে প্রতি বছরই মানিকগঞ্জে আমরা দেখি যে গরু উৎপাদন করা হয় কোরবানির জন্য সেটি উদ্বৃত্ত থাকে। এবারও ঠিক তেমনটি। আমরা যখন এখানে প্রাণী সম্পদ কর্মকর্তাদের সাথে কথা বলছিলাম, তারা বলছিলেন যে এবছর তাদের 84,000 এর উপরে এবার গরু তারা হৃষ্টপুষ্ট করা হয়েছে বিভিন্ন খামারে, এবং খামারের সংখ্যা এখানে আছে 13,295টি। এবং তারা বলছেন যে এখানে এই উদ্বৃত্ত যে গরু সেগুলি অন্য মানিকগঞ্জের চাহিদা পূরণ করে অন্য জেলায়ও চলে যাচ্ছে। তো আমরা দেখেছি যে এখানে ক্ষুদ্র, মাঝারি, বড় 3 ধরনের খামারি আছে। তবে সবচেয়ে বেশি খামারি আছেন ক্ষুদ্র খামারি যারা, অর্থাৎ প্রান্তিক খামারি। মানে প্রত্যেকটি আমরা কৃষক বাড়িতে দেখছি যে এখানে যারা কৃষকরা আছেন তারা কিন্তু 2-1টি করে 3টি করে গরু পালন করছেন, অর্থাৎ প্রান্তিক খামারি। এরকম এই সংখ্যাটা অনেক বেশি, এবং তারা সারা বছরই গরু পালন করেন এবং কোরবানির সময় একটা ভালো যেন দাম পান সেই উদ্দেশ্যে। এবং এই খামারিগুলি আমরা দেখেছি যে তারা একেবারে দেশীয় পদ্ধতিতে গরু পালন করেন, যাতে তারা দামটাও ভালো পান এবং এই গরুর চাহিদাটাও একটু বেশি থাকে। এবং বরাবরই ঢাকার কাছের জেলা হওয়ার কারণে আমরা দেখেছি ঢাকা সহ আশপাশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিভিন্ন লোকজন আসেন এই গরু কিনতে, একবারে খামারিদের বাড়িতেই চলে আসেন এবং তারা এখান থেকে গরু কিনে নিয়ে যান। তো এরকম আমরা একটি ক্ষুদ্র খামারি যারা আছেন তাদের বাড়িতে আসছি। এখানে কৃষকদের সাথে সকালেও কথা বলছিলাম, তারা বলছেন যে তাদের বেশ কয়েকটি গরু ছিল, এরই মধ্যে তারা বিক্রিও করে ফেলছেন এবং আরও আছে এগুলি তারা বিক্রি করবেন। তো যেমনটি বলছিলাম যে জেলায় যে খামারগুলি আছে প্রত্যেকটি খামারে এভাবে গরু উৎপাদন করা হয় এবং বিক্রি করা হয়। তো এখানে খামারি যারা আছে আমরা একটু তাদের সাথেও চৈতি কথা বলি এবং জেনে নিই। আমরা একটু আপনার সাথে কথা বলি। ওয়ালাইকুম আসসালাম। এই যে আপনার কয়টা গরু এই কোরবানির জন্য এবার লালন পালন করেছেন, কি অবস্থা বল? আমার আগে 3টা ছিল, তো 2টা বিক্রি হয়ে গেছে। তাহলে আলহামদুলিল্লাহ দাম ভালো পাইছি, যেন বিক্রি করে ফেলাইছি, অনেক ভালো দাম পাইছি। আর এখন একটা আছে, এটাও বিক্রি করব। তো এইগুলো আমি সাইলেন্স খাওয়াই, তারপর বসি খাওয়াই, মানে কাঁচা ঘাসটা বেশি খাওয়াই। কাঁচা ঘাসটা বেশি খাওয়াইতে পারলে লাভটা বেশি। আচ্ছা, দেশি গরুর চাহিদা কেমন, মানে বাড়ি থেকে না কিভাবে বিক্রি করেন? না, এগুলা আমরা এই হাটে থেকে কিনে আনি, কিনে এনে মানে এখানে লালন পালন করে অনেক কষ্ট করে বড় করে তারপরে বিক্রি করি। অনেক অনেক ধন্যবাদ। যদি শুনছিলেন আসলে যে ঠিক এমনই প্রান্তিক খামারি মানিকগঞ্জের বিভিন্ন জায়গায় এইভাবে খামারিরা আছেন, তারা কিন্তু এইভাবে 1-2টি করে গরু পালন করেন এবং তারা মূলত লাভ পাওয়ার জন্যই যে সময় গরুগুলি পালন করে থাকেন, তেমনটি বলেছেন। মিহির, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে মানিকগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির। চলছে দেশ চোখ, সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথে থাকুন।